নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। মমতা বন্দ্যোপাধ্যায় সবার পর এবার মতুয়া আবেগের শান্তিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী। আগামী 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভা। সবার জন্য প্রস্তুতি বৈঠক সারল বিজেপি। বঙ্গে শেষ এনুমারেশন ফর্মে কাজ। তথ্য অনুযায়ী রাজ্যে প্রায় 58,08,232 জনের নাম বাদ পড়তে চলেছে। 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। মেট্রোর জট কাটাতে বৈঠকের দিন বাদল হাইকোর্ট। আগামী বুধবার বিকেল 5টায় মেট্রো ভবনে বৈঠক, থাকবেন এজিও। আগামী 19 ডিসেম্বর ফের এই মামলার শুনানি। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার। কমপক্ষে 40টি দোকান ভস্মীভূত। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রয়াত কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল। দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবরাজ পাটিল ছিলেন দেশের অন্যতম অভিজ্ঞ সাংসদ। রাজ্য জুড়ে এসআইআর এর কাজ প্রায় শেষ, কিন্তু অভিযোগ উঠছে বৃহস্পতিবারের পরেও বিএলওদের অ্যাপে আসছে নিত্য নতুন আপডেট। ফলে বিএলওদের দাবি, নির্বাচন কমিশনের এই চাপ আর নেওয়া যাবে না। তাই কাজ ছেড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন সালানপুরের বিএলওরা। রাজ্য জুড়ে এসআইআর এর কাজ প্রায় শেষ হতে চলেছে ডিজিটাইজেশনের কাজও। কিন্তু অভিযোগ, বৃহস্পতিবারের পরেও বিএলওদের অ্যাপে আসছে নিত্য নতুন আপডেট, আসছে নতুন নতুন কাজের ফরমান। জমা দেওয়া এনুমারেশন ফর্ম ভেরিফিকেশন লাগবে আরও ডকুমেন্ট, যা আপডেট করতে হবে অ্যাপে। একদিনের মধ্যে সেই ডকুমেন্ট জমা করতে হবে বিএলওদের দাবি, নির্বাচন কমিশনের এই চাপ আর নেওয়া যাবে না। তাই কাজ ছেড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছে সালানপুরের বিএলওরা। আগের কাজ শেষ হওয়ার পরে এবার নতুন কাজ করতে নারাজ বিএলওদের একাংশ। শুক্রবার বারাবণী বিধানসভা সালানপুর ব্লকে বিডিও অফিসের বাইরে ধর্ণা অবস্থানে বসেন বিএলওদের একাংশ। রাজ্যে 11 ডিসেম্বর শেষ হচ্ছে এসআইআর এর কাজ। বিএলওরাও ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ করেছে। বারাবণী বিধানসভায় বাদ পড়েছে 31,335 জন ভোটারের নাম। এই বিধানসভা দুটি ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ পড়েছে সালানপুর ব্লকে। এই ব্লকের 1,28,591 জন ভোটারের মধ্যে থেকে বাদ যাচ্ছে 21,674 জনের নাম। প্রাথমিকভাবে প্রশাসন সূত্রে মিলেছে এই তথ্য। 145 জন বিএলওদের সালানপুরে কাজ করছে, কিন্তু এই বিএলওদের একাংশের কাছে নতুন নতুন ফরমান আসায় তারা বিভ্রান্ত। ডিজিটাইজেশনের পরেও এনুমারেশন ফর্মের নথিপত্র যাচাইয়ের জন্য এসছে বিজ্ঞপ্তি। ফলে কাজ শেষ হওয়ার পরেও অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আসানসোল সালানপুর ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিএলওদের একাংশ। সালানপুর ব্লকের বিএলওদের হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। তাদের দাবি, 11 ডিসেম্বর এসআইআর এর কাজ শেষ হওয়ার পরেও কেন নতুন করে কাজ দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলেই প্রতিবাদে নেমেছে তারা। যদিও সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানিয়েছে, নির্বাচন কমিশন যেমন নির্দেশ দিয়েছে তেমনই কাজ করতে হবে। এই ব্লকের বিএলওরাও খুব ভালো কাজ করছেন। এমনকি পশ্চিম বর্ধমান জেলার এই ব্লকের বিএলওরা সবথেকে দ্রুত এনুমারেশন ফর্ম জমা করে নজির সৃষ্টি করেছেন। যারা অবস্থান বিক্ষোভ করছেন তারা এখনো আলোচনার টেবিলে আসেননি। এই সমস্যা আলোচনার মধ্যেই মিটবে বলে আশ্বাস দিয়েছেন বিএলও। হাই নিউজ নেটওয়ার্ক। বঙ্গে শেষ এনুমারেশন ফর্মের কাজ। সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী এ রাজ্যে প্রায় 5,08,232 জনের নাম বাদ পড়তে চলেছে। আর এই পরিসংখ্যানে সামান্য বদল হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন। আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ। বঙ্গে এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পূরণ, জমা ও আপলোডের কাজ শেষ হয় বৃহস্পতিবার। এদিন রাত 12টা বাজলে এই সংক্রান্ত আর কোনো কাজ করা যাবে না। জাতীয় নির্বাচন কমিশনের তরফেই এই সিস্টেম বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খসড়া তালিকা থেকে কত ভোটারের নাম বাদ পড়ছে, কতজনকে শুনানিতে ডাকা হতে পারে, এসব পরিসংখ্যানের একটা আন্দাজ দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই সূত্র ধরে পাওয়া তথ্য অনুযায়ী এই রাজ্যে প্রায় 58,08,232 জনের নাম বাদ পড়তে চলেছে। এই পরিসংখ্যানে সামান্য বদল হতে পারে বলেই মনে করছে কমিশন। খসড়া তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর। নির্বাচন কমিশন সূত্রের খবর, এই 58 লক্ষর মধ্যে মৃত ভোটার 24,18,699 জন। নিখোঁজের সংখ্যা 12,01,462 জন।
এবং স্থানান্তরিত হয়েছেন 19,93,087 জন। এছাড়া ডুপ্লিকেট ভোটার 1,37,475 জন ও অন্যান্য কারণের বাদের সংখ্যা 57,509 জন। কমিশন জানিয়েছে, ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্যের প্রোজেনি ম্যাপিংয়ের হার 50.18%। নিজেরা করেছেন অর্থাৎ সেলফ ম্যাপিংয়ের হার 38.33%। এছাড়া রাজ্যে 30 লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই। তারা নন ম্যাপিং তালিকাভুক্ত। এই তালিকার সকলকেই শুনানিতে ডাকা হতে পারে। তাদের যথাযথ তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে, তারপর ভোটার হিসেবে বিবেচনা করা হবে। এনুমারেশন ফর্মে কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধনের কাজ শেষে আগামী বছরের 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে দিল্লির নির্বাচন কমিশন। তারপর ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার সকালে 25টি রাজ্য ও কেন্দ্র সরকারি এজেন্সির কর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল, বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ কমিশনের শীর্ষ কর্তারা। এ রাজ্যে নির্বাচনের আগে নিয়মিত নজরদারি, তথ্য সংগ্রহ এবং প্রস্তুতি নিয়ে পারস্পরিক যোগাযোগ আগাম ঝালিয়ে নিতেই এই বৈঠক। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলার সব মানুষ ফর্ম পূরণ না করলে তিনি যে ফর্ম পূরণ করবেন না সে কথা আগেই জানিয়েছিলেন। সেই মতো সময়সীমা শেষ হয়ে গেলেও এসআইআর এর ফর্ম পূরণ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভায় তিনি জানিয়েও দিয়েছেন সে কথা। সময়সীমা শেষ হয়ে গেলেও এসআইআর এর ফর্ম পূরণ করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভায় তিনি জানিয়েও দেন সে কথা। বাংলার সব মানুষ ফর্ম পূরণ না করলে তিনি যে ফর্ম পূরণ করবেন না সেই কথা আগেই জানিয়েছিলেন জননেত্রী। বৃহস্পতিবার ভাষণ দিতে গিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী আবার বলেন, সাধারণ মানুষ সবাই এখনো ফর্ম পূরণ করেনি, আমিও তাই করিনি। জনসভার মঞ্চে মুখ্যমন্ত্রী তোপ, আমি 7 বারের সাংসদ, 2 বারের রেলমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থেকেছি বারবার, 3 বারের মুখ্যমন্ত্রী। আমাকে আজকে প্রমাণ করতে হবে যে আমি ভারতের নাগরিক কিনা। এর চেয়ে নাকে খড় দেওয়া ভালো হতো। কাদের কাছে প্রমাণ দেব? ওই দাঙ্গাবাজদের কাছে? দেশের নির্বাচনী আইন বলছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের মতো কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও মার্কড ভোটার হিসেবে চিহ্নিত। দেশবিখ্যাত ক্রীড়াবিদ, সমাজসেবক বা অন্য ক্ষেত্রের সম্মানীয় ব্যক্তিরাও এই তালিকায় পড়েন। এই ব্যক্তিরা ফর্ম পূরণ করে নিজেদের ম্যাপিং না করলেও খসড়া ভোটার তালিকায় তাদের নাম উঠবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের এক শীর্ষ আধিকারিক এদিন জানিয়েছেন, নির্বাচনী বিধির 4D ধারা অনুযায়ী ফর্ম পূরণ না করলেও মার্কড বা ফ্ল্যাগড ভোটারদের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হবে। কিন্তু মূল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দিতেই হবে। নথি জমা না হলে চূড়ান্ত ভোটার তালিকায় নাম নথিভুক্ত না হওয়ারই কথা। এদিন বিজেপির উদ্দেশ্যে কটাক্ষের সুরে মমতা বলেন, ওই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে আমি দেশের নাগরিক কিনা। এত খিদে যে ভোটের 2 মাস আগে এসআইআর করছে। হাই নিউজ নেটওয়ার্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর এবার মতুয়া আবেগের শান্তিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। মোদীর সভার জন্য শুক্রবার প্রস্তুতি বৈঠক সারল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মতুয়া আবেগের শান্তিতে রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 20 ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা। মোদীর সভার জন্য শুক্রবার প্রস্তুতি বৈঠকও সারল বিজেপি। শুক্রবার নদিয়ার তাহিরপুরে একটি বেসরকারি লজে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বানসাল, অমিতাভ চক্রবর্তী সহ রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলার সব বিজেপি বিধায়করা। এর আগে এবছরই মে থেকে আগস্ট মাসের মধ্যে এ রাজ্যে 3টি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রথম সভাটি হয়েছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে, দ্বিতীয়টি দুর্গাপুরে, তৃতীয়টি হয় কলকাতার কাছাকাছি দমদমে। তখনই শোনা গিয়েছিল ডিসেম্বর মাসের কোনো এক সময় কৃষ্ণনগর বা রানাঘাটের কোনো এক জায়গায় প্রধানমন্ত্রী জনসভা করবেন। রাজ্য বিজেপি সূত্রে খবর, রানাঘাটেই হতে চলেছে প্রধানমন্ত্রীর সভা।
প্রসঙ্গত এর আগে যখন মোদী সভা করেন সেই সময় রাজ্যে এসআইআর আবহ ছিল না, আর এখন যখন রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পর্ব চলমান এবং সেই এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, তখন রানাঘাটে প্রধানমন্ত্রীর সভা বিশেষ তাৎপর্যপূর্ণই হতে চলেছে। 2021 সালের বিধানসভা নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচন রাজ্যের মতুয়া অধ্যুষিত এলাকায় বেশ ভালো ফল করেছিল বিজেপি। তবে চলতি এসআইআর আবহে নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের একটা বড় অংশের মধ্যে দ্বিধা ও দ্বন্দ্ব কাজ করছে। ইতিমধ্যেই মতুয়াদের মধ্যে একটা অংশ যারা মূলত মমতা বালা ঠাকুরের অনুগামী বা তৃণমূলপন্থী, তারা এই এসআইআর পর্বকেই মতুয়া বিরোধী বলে দাবি করছেন। 26-এর বিধানসভা নির্বাচনের আগে যা বিজেপির কাছে অশনি সংকেত হতে পারে, বিশেষ করে যে মতুয়া সম্প্রদায় শেষ 2 নির্বাচনে অনেকটাই তাদের পাশে থেকেছে, সেই ভোট সরে গেলে বিজেপির বাংলা দখলের স্বপ্ন অনেকটাই ব্যাঘাতপ্রাপ্ত হবে বলে মত পর্যবেক্ষকদের অনেকের। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরে সভা করেছেন। সেখানে মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না। মনে রাখবেন, আমি ভোট চাইতে আসিনি, নিশ্চিন্তে থাকুন, কাউকে তাড়াতে দেব না, সবাইকে সসম্মানে রক্ষা করব। কৃষ্ণনগরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে কাদেরকে উদ্দেশ্য করে সেটা সহজেই অনুমেয়। হাই নিউজ নেটওয়ার্ক। যে ব্রিগেড রাজনীতির ধ্রুবতারা, সেখানেই এখন ধর্মীয় আয়োজনে ভিড় সামলাতে হচ্ছে প্রশাসনকে। কয়েকদিন আগেই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে ভরে গিয়েছিল গোটা ময়দান চত্বর। এবার সেই ব্রিগেডেই তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে লক্ষ মানুষের হরিনাম সংকীর্তনের ডাক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসা পরিষদের। যে ব্রিগেড রাজনীতির ধ্রুবতারা, সেখানেই এখন ধর্মীয় আয়োজনে ভিড় সামলাতে হচ্ছে প্রশাসনকে। কয়েকদিন আগেই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে ভরে গিয়েছিল গোটা ময়দান। এবার সেই ব্রিগেডেই হবে লক্ষ মানুষের হরিনাম সংকীর্তন। গীতা পাঠের মতোই এবারও আয়োজনের রাজনৈতিক রং। হরিনাম সংকীর্তনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসা পরিষদ, যার নেত্রী তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে এই কর্মসূচিকে অরাজনৈতিক বলে দাবি করে গোসা পরিষদের সভাপতি নান্টু হালদার। তিনি জানান, আমরা অরাজনৈতিক কর্মসূচি করতে চাই, লক্ষ্য কণ্ঠে হরিনাম সংকীর্তন হবে, জানুয়ারিতেই দিনক্ষণ ঘোষণা করা হবে। আগের গীতাপাঠ অনুষ্ঠানকে ধর্মীয় মেরুকরণের চেষ্টা বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার সভা থেকে বৃহস্পতিবার তিনি বলেন, গীতা পাঠের জন্য পাবলিক মিটিং করার কি আছে? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে শান্তি। এদিকে মমতা বালাপন্থী মতুয়া সংগঠনের দাবি, এই কর্মসূচির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। নান্টু হালদারের কথায়, কেউ গীতা পাঠ করছেন, কেউ কোরআন পাঠ, কিন্তু মতুয়ারা অরাজনৈতিক। এবার সামনে এসেছে অন্য হিসাব। মতুয়া মহাসংঘের দাবি, ভোটার তালিকার নিবিড় সংশোধনকে মাথায় রেখেই এই বিশাল হরিনাম আয়োজন। হরিনামের শেষে নির্বাচন কমিশনের কাছে মতুয়াদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত রাখার আর্জিও জানানো হবে। পাশাপাশি সিএএ এর ফর্ম ফিল আপ করার পরও নাগরিকত্ব না মেলায় তারা ক্ষুব্ধ, সেই প্রতিবাদও জুড়ে দেওয়া হবে অনুষ্ঠানে। তবে বিজেপির অভিযোগ, মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলছেন আর বাস্তবে করছেন অন্য কিছু। তৃণমূলী ধর্মের নামে মেরুকরণের রাজনীতি করছে, সেই কারণেই মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে। গীতাপাঠের অনুষ্ঠানে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির প্রথম সারির সব নেতাকে, আমন্ত্রণ জানানো হলেও যাননি মুখ্যমন্ত্রী। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ওটা তো বিজেপির কর্মসূচি, সেখানে আমি কিভাবে যাব? যদিও পদ্মশিবির জানিয়েছে হরিনামের আমন্ত্রণ পেলে তারা যাবেন। বিজেপি নেতা প্রিয়াংশু পাণ্ডে তিনি জানিয়েছেন, মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে, তাই হরিনামের আমন্ত্রণ পেলে আমরা যাব। এখন দেখার মমতাবালা মতুয়াপন্থীরা হরিনাম সংকীর্তনে কাদের কামদের আমন্ত্রণ জানায়। সব মিলিয়ে গীতা পাঠের পর এবার হরিনাম সংকীর্তনকে ঘিরে বদলাচ্ছে ব্রিগেডের সমীকরণ। হাই নিউজ নেটওয়ার্ক। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার। ওই বাজারে থাকা কমপক্ষে 40টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ পুরোপুরি স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাঘাযতীনের রামগড় বাজার। ওই বাজারে থাকা কমপক্ষে 40টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।
আগুন আপাতত নিয়ন্ত্রণে, তবে সকাল পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় পকেট ফায়ার, যা নেভানোর কাজকর্মও চলছে সকাল পর্যন্ত। অগ্নিকাণ্ডের কারণ পুরোপুরি স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অনুমান কোনো একটি দর্শকর্মার দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রাতারাতি দোকান পুড়ে ছাই হয়ে যায়, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে হতাশ ব্যবসায়ীরা। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত 1:30 হবে। দাউ দাউ করে বাঘা যতীনের রামকর বাজারে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা স্থানীয়দের নজরে পড়ে, খবর দেওয়া হয় দমকলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে বাজারের আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদেরও। শুক্রবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে সকাল পর্যন্ত পকেট ফায়ার। এদিন সকালে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়েছেন। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধায়ক দেবব্রত মজুমদার। মেয়র ফিরাদ হাকিমের সঙ্গেও কথা হয়েছে তাদের। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, প্রায় বছর 40-এর পুরনো এই বাজারে কমপক্ষে 40 থেকে 50টি দোকান রয়েছে। ব্যবসায়ীদের কোনো বীমা করা নেই, তাই বাজার পুনর্নির্মাণ সহ আর্থিক ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে সরকারকে তাদের পাশে দাঁড়ানোর আর্জি জানানোর কথাও জানিয়েছেন কাউন্সিলর। স্থানীয় বিধায়কও একই কথা বলেন। ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়ার চেষ্টা করা হবে বলেই আশ্বাস তার। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পদ্ধতি বদলের জেরে নিয়মবিধি পরিবর্তনের অনিবার্যতা মেনে উচ্চ প্রাথমিকের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে প্রার্থীদের অতিরিক্ত 10 মিনিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র পড়ার জন্য এই বাড়তি সময় পাবেন পরীক্ষার্থীরা। নতুন পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পদ্ধতি বদলের জেরে নিয়মবিধি পরিবর্তনের অনিবার্যতা মেনে উচ্চ মাধ্যমিকের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের অতিরিক্ত 10 মিনিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্নপত্র পড়ার জন্যই বাড়তি সময় পাবেন পরীক্ষার্থীরা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বিকাশ ভবনে সবুজ সংকেত মিললেই। বিকাশ ভবনে প্রস্তাব পাঠানো হয়েছে। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার 2026-এর 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে 12টা পর্যন্ত হবে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি দুপুর 1টা থেকে 2:15 পর্যন্ত। পুরনো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 12 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে এই পরীক্ষা সূচি জানিয়েছে। চূড়ান্ত সেমিস্টারে প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দিতে হবে। 9:50 মিনিটে প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, পরীক্ষার সময় নির্দিষ্ট রেখে ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে 10 মিনিট আগে, যাতে প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সময় পায় পড়ুয়ারা। যদিও প্রশ্নপত্র পড়ার জন্য পরীক্ষায় লেখার সময় বাড়ানোর দাবি ছিল ছাত্রছাত্রীদের। সম্প্রতি শেষ হওয়া উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে বেশ কিছু বিষয়ে পরীক্ষায় সময়ের অভাব হওয়ার অভিযোগ করেছিল পড়ুয়ারা। মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যায় পড়েছিল তারা। দাবি উঠেছিল কিছু বিষয় অতিরিক্ত সময় দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে পরীক্ষার সময় না বাড়িয়ে প্রশ্নপত্র পাঠে অতিরিক্ত সময় দেওয়া নিয়ে ক্ষোভ রয়েছে পড়ুয়া ও শিক্ষক মহলে। এ ব্যাপারে একেবারে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার্থী ছাত্র জানাচ্ছেন, আগের পদ্ধতিতে প্রশ্নপত্র পড়ার জন্য 10 মিনিট সময় দেওয়া হতো। নতুন আর কি আছে? আমরা যারা বিজ্ঞানের ছাত্র তাদের মাত্র 2 ঘন্টায় সব অঙ্কের সমাধান করতে অসুবিধা হয়। তৃতীয় সেমিস্টারে একই সমস্যায় পড়েছিলাম। পরীক্ষার সময় বাড়ালে ভালো হতো। সংসদের দেখা দরকার বিষয়টি। একই মত আরও বেশ কিছু শিক্ষক মহলেরও। তারাও জানাচ্ছেন, এই 10 মিনিট পরীক্ষা দিলে ভালো হতো, তাতে পরীক্ষার্থীদের সুরাহা হতো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানা গিয়েছে, পরীক্ষার সময়ে কোনো পরিবর্তন হচ্ছে না। তৃতীয় সেমিস্টার 1 ঘন্টা 15 মিনিট এবং চতুর্থ সেমিস্টার 2 ঘন্টা হবে। পুরনো পরীক্ষার্থীরা অর্থাৎ পুরনো পদ্ধতি মেনে যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রেও কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে।
উত্তরবঙ্গের জেলায় তাপমাত্রা 5 ডিগ্রিতেও নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গেও বেড়েছে ঠান্ডা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। শীতের ভরপুর আমেজ বজায় থাকবে বাংলায়। শীতের ভরপুর আমেজ রয়েছে রাজ্যে। উত্তরবঙ্গের জেলায় তাপমাত্রা 5 ডিগ্রিতে নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গেও ঠান্ডা বেড়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 7 দিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সপ্তাহান্তে কিছুটা কমলেও মোটের ওপর একই রকম থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নিচে থাকবে চলতি সপ্তাহে। খুব জোর সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে কিছু কিছু জেলায়। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। উপকূল সংলগ্ন এলাকাগুলিতে সকালের দিকে শিশির ও কুয়াশার সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গায় দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে। কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ একাধিক জেলাতেই হালকা কুয়াশা থাকবে। যদিও ঘন কুয়াশার কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়া দপ্তর বলছে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। জম্মু কাশ্মীর এলাকায় সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর পশ্চিম ভারতে 2 দিন পর। ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে। যদিও ঘূর্ণাবর্তের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে কিনা সেই বিষয়ে জানা যায়নি। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গোটা রাজ্যে শুষ্ক থাকবে আবহাওয়া। শুষ্ক আবহাওয়ায় সকাল সন্ধ্যায় শীতের অনুভূতিও বাড়বে। উত্তরবঙ্গে তাপমাত্রার বড়সড় কোনো হেরফের হবে না আপাতত। দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে আগামী 7 দিন 4 থেকে 6 ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। বইবে শীতল হাওয়া। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এখানে। সর্বত্রই পরিষ্কার থাকবে আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।